আজকের পাঠ হচ্ছে নিউটনের গতিসূত্র। ঠিক আছে, নিউটনের 3টে গতিসূত্র আছে। ফার্স্ট ল, নিউটন সেকেন্ড ল, নিউটন থার্ড ল। এখন প্রথম গতিসূত্র নিয়ে আমরা আলোচনা করব, নিউটনস ফার্স্ট ল। আচ্ছা, ফার্স্ট ল বলতে গেলে তোমাদের একটা কথা বলি। আচ্ছা, ধরো একটা বলকে আমি যদি ধাক্কা দিয়ে বলটাকে গড়িয়ে দিই, তাহলে বলটা কী হবে? তা তোমাদের এই সাধারণ মেঝেতে যদি আমি বলটা গড়িয়ে দিই, তাহলে বলটা গড়াতে কিছুক্ষণ পরে গিয়ে থেমে যাবে। কেন থেমে যাবে? এই যে মাটির মধ্যে দিয়ে চলছে, তার একটা ফ্রিকশান মানে ঘর্ষণ রয়েছে। সেই ঘর্ষণের জন্য বলটার গতি আস্তে আস্তে কমে এক সময় শূন্য হয়ে যাবে, এই জন্য বলটা থেমে যাবে। কিন্তু যদি মনে করো কোনো ঘর্ষণ বল যদি না থাকতো, তাহলে বলটা চিরকালই গড়াতে থাকতো, কোনো দিন বলটা থামতো না। ঠিক বলেছ, বলটা থামতো না। ঠিক অন্যভাবে ধরো একটা বেঞ্চকে বা একটা ইঁটকে আমি যদি কোনো একটা জায়গায় স্থিরভাবে রেখে দিই, দিয়ে বাইরে থেকে ঝড় বৃষ্টি, কোনো হাওয়া বা তোমাদের কোনো বল প্রয়োগ যদি এর ইঁটটার ওপর বা বেঞ্চটার ওপর না করা হয়, তাহলে এই বস্তুটা কী হবে? চিরদিনই স্থির থাকবে। কোনো দিনটা কি গড়িয়ে অন্য জায়গায় যাবে? যাবে না। তাহলে দেখো, গতিশীল বস্তু চিরদিন গতিশীল থাকবে, আর স্থির বস্তু চিরদিন স্থির থাকবে। এই নিয়েই নিউটনের প্রথম গতিসূত্র, যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে ও গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। ইহাই হলো নিউটনের প্রথম গতিসূত্র। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটি ধর্মের কথা জানতে পারি। একটি হলো পদার্থের জাড্য ধর্ম, অন্যটি হচ্ছে বলের সংজ্ঞা। জাড্য ধর্ম হচ্ছে পদার্থ যে ধর্মের জন্য স্থির বস্তু বা গতিশীল বস্তু যে অবস্থাতে আছে সেই অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তাকে বলা হয় জাড্য ধর্ম। অবশ্যই জাড্য ধর্ম নামটা শুনেই বুঝতে পারছো দুই প্রকার, স্থিতিজাড্য, গতিজাড্য। ঠিক আছে, ধরো তুমি একটা বাসের সিটের ওপর বসে আছো, সুন্দরভাবে বসে বসে আইসক্রিম খাচ্ছ। বাসটা যদি হঠাৎ চলতে শুরু করে, কী হয় বলো তো? তোমার কী মনে হয়? যে তুমি একটু পিছনের দিকে ছিটকে এলে। কেন বলো দেখিনি? এই দেখো, বাসটা স্থির থাকা অবস্থায় তোমার দেহের বাসের সঙ্গে যে অংশটা লেগেছিল আর কি, নিচের অংশ, সেটা স্থির অবস্থায় আছে, ফলে সেটা একটা স্থিতিজাড্যে চলে এসছে। এইবার বাসটা যখন চলতে শুরু করলো, এবার বডির যে অংশটা বাসের সঙ্গে কন্ট্যাক্ট আছে সেটা তো তোমার গতিজাড্যে পরিণত হয়ে গেল, কিন্তু উপরের অংশটা কী হয়? মানে বডির ওপরের অংশটা তখনও তোমার স্থিতিজাড্যে রাখার সেই অবস্থায় থাকার চেষ্টা করে। ওই জন্যে বাসের গতির বিপরীত দিকে তুমি একটু হেলে পড়ো। ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারো, এক গ্লাস জল নিয়ে বাড়িতে এর উপর একটা পোস্ট কার্ড রাখবে, দিয়ে একটা কয়েন রাখবে। অনেকক্ষণ পরে এই পোস্ট কার্ডটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে, দেখবে কী হবে? কয়েন সমেত ছিটকাবে না, কয়েনটা এখানে পড়ে যাবে। কেন বলো দেখানি? এই পোস্ট কার্ডের ওপর কয়েনটা যখন ছিল তখন এটা স্থিতিজাড্যে ছিল। তুমি এই কয়েনটাতে যেই একটা টিক দিয়েছো, হয়েছেটা কি? এ তার স্থিতিজাড্য রাখার চেষ্টা করেছে, কিন্তু এ তো হঠাৎ গতিজাড্য পেয়ে গিয়েছে, ওই জন্য এ বেরিয়ে গিয়েছে, ও নিচে পড়ে গিয়েছে। তোমরা বাড়িতে এটা করে দেখতে পারো। আচ্ছা, অন্যদিকে এটা স্থিতিজাড্য গেল, অন্যদিকে গতিজাড্য কি? গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা বরাবর যেটা চলতে থাকবে সেটাই হচ্ছে গতিজাড্য।
ঠিক আছে। আচ্ছা, এরপরে এসো বলের সংজ্ঞা। বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থির অবস্থার বা সমগতিতে সরলরেখায় গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় তাকেই বলা হয় বল। তাহলে বলটা কী জিনিস বলো তো? গতিশীল অবস্থাকে চেঞ্জ করা বা স্থিতিশীল অবস্থাকে চেঞ্জ করার জন্য যাকে প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে বল। ঠিক আছে। এইবার বলের অনেকগুলি সূত্র আছে। ধরো বলের সংযোজন আছে, বলের সামান্তরিক সূত্র আছে। ঠিক আছে। বলের সংযোজন ব্যাপারটা হলো, ধরো একটি বস্তুর উপর একটি বল দক্ষিণ থেকে উত্তরে ক্রিয়া করছে। এক্ষেত্রে বস্তুর বলের অভিমুখ দক্ষিণ থেকে উত্তরে যাবে। দক্ষিণ থেকে যেহেতু উত্তরে, কোথা থেকে? দক্ষিণ থেকে উত্তরে ক্রিয়া করছে, এক্ষেত্রে বস্তুর বলের অভিমুখ দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে। আবার একটি বল যদি বস্তুর পশ্চিম থেকে পূর্বে ক্রিয়া করে, পশ্চিম থেকে পূর্বে ক্রিয়া করে, তাহলে বস্তুটি পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে। কিন্তু যদি একই সঙ্গে উল্লিখিত দুটি বলই ক্রিয়া করে তখন কোনো দিকেই যাবে না, তখন একটা লব্ধি দিকে যাবে। বুঝলে? লব্ধি। এখন লব্ধি বলটা কোন দিকে যাবে সেটা, ধরো এদিকটাও ক্রিয়া করছে এটাও ক্রিয়া করছে একই সঙ্গে, তখন বলটা হয় এদিকে যাবে নয় এদিকে যাবে, নয় কোন দিকে যাবে সেটা নির্ভর করছে বস্তুর সামান্তরিক ল। সামান্তরিক লটা কি? প্রথমে ত্রিভুজ সূত্র বোঝায়। এই একটা বল, এই একটা বল, এদের রেজাল্ট্যান্ট হচ্ছে এই বলটা। ঠিক আছে। আবার এই একটা, এই একটা, এই একটা বল, এই একটা বল, তারও রেজাল্ট্যান্ট এই দিকে। তাহলে এদিকে বল প্রয়োগ যখন হচ্ছে তখন রেজাল্ট্যান্ট এদিকে যাচ্ছে, আবার এদিকে হলে সেইটা এটা কি বলা হচ্ছে? বস্তুর সামান্তরিক সূত্র। ঠিক আছে। এবারে এসো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। সেকেন্ড ল। বস্তুর ওপর অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তু ত্বরণ সহ চলতে থাকবে এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ত্বরণও সেই দিকেই ঘটবে। কি বললাম? বস্তুর ওপর অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তু ত্বরণ সহ চলতে থাকবে এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ত্বরণও সেই অভিমুখেই হবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ হলো এফ ইজিক্যাল টু এম ইন্টু এ। এফটা হলো বল, এমটা হলো বস্তুর ভর, এটা হলো ত্বরণ। অর্থাৎ বল সমান ভর ইন্টু ত্বরণ। বুঝলে? তাহলে ধরো একবার এফ সমান m1 a1, এটা 1 নম্বর। এখানে m1 হচ্ছে বস্তুর ভর আর a1 হচ্ছে ত্বরণ। মানে আমি কাজটা কি করছি? একই বল দুটো বস্তুর ওপর কাজ করছে। তাহলে প্রথম ক্ষেত্রে এটা হলো, আর দ্বিতীয় ক্ষেত্রে সেই একই বল এফ ইজিক্যাল টু m2a2, 2 নম্বর। এক্ষেত্রে m2 হচ্ছে ভর আর a2 হচ্ছে সেকেন্ড বস্তুটার ত্বরণ। এবারে কি হয়? m1 a1 দুটোই তো f, তাহলে m1 a1 ইকাল টু m2 a2 or a1 বাই a2 ইকাল টু m2 বাই m1। তাহলে এটা কি ত্বরণ? তাহলে a
ভ্যারিজাস 1/m লিখতে পারি আমরা। ঠিক আছে, এবার বস্তুর এই অবস্থান থেকে আমরা বলের একক বা বলের সংজ্ঞাও পেতে পারি। দেখো আমরা কি জানি, F = ma, m সমান 1 হলে, a সমান 1 হলে F সমান কী হবে বলো তো, ma, তাহলে F সমান 1 হয়ে যাবে। অর্থাৎ 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডকে বলা হয় 1 ডাইন। হয়েছে? আবার 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, একে বলা হয় 1 নিউটন। এইটা হলো সিজিএস, এটা হলো এসআই। তাহলে তোমরা বই থেকে ডাইনের সংজ্ঞা পড়বে, নিউটনের সংজ্ঞা পড়বে, আর নিউটন ও ডাইনের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা পড়বে। এবার নিউটনের থার্ড লটা কি? প্রতিক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কি বললাম? প্রতিক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ধরো নৌকো একটা তুমি চেপে আছো, খুব ঘাটের কাছাকাছি এসছো, তুমি কি করলে, ছাই করে লাফ মারলে। আবার নৌকো থেকে যে আরোহী ওর ওপর একটা উল্টো বল প্রয়োগ করে, ওই জন্য নৌকাটি একটু পিছন দিকে সরে যায়। ঠিক আছে? আচ্ছা, এই যদি না দিত তাহলে কিন্তু তুমি এখানে আসতে পারতে না। নৌকো থেকে যখন তুমি লাফ দিলে, আরোহী নৌকোকে একটি বল দিল, ফলে নৌকোটি সরে যায়। অর্থাৎ এই দুটো একই সঙ্গে ঘটে। ও প্রতিক্রিয়া বল দেয় বললেই তুমি কিন্তু তীরে এসে পৌঁছাচ্ছ। ও যদি না দিত তুমি জলে পড়ে যেতে। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকের ওপর একটি বল প্রয়োগ করে, বন্দুকগুলির একটি বল, এই বলের ক্রিয়ায় গুলিটি সামনের দিকে প্রবল বেগে ছোটে। গুলিও সঙ্গে সঙ্গে বন্দুকের ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল দেয়, ফলে বন্দুকটি পিছু হটে। তাই যে বন্দুক ছোড়ে সে একটি ধাক্কা অনুভব করে। অর্থাৎ শুধু গুলি চালালেই হবে না, তার ধাক্কাটাও সহ্য করতে হবে। ক্রিকেট ম্যাচে কি সুন্দর একজন বল করলো, অন্য একজন ব্যাট করলো। ধরো যে গতিতে ও বল করেছে, ব্যাটটিও সে গতিতে চলেছে, তবে বলটি কিন্তু বাউন্ডারি বা ছয় সব হয়েছে। বোঝা গেল? এটাই হচ্ছে নিউটনের থার্ড ল। এবার নিউটনের থার্ড ল থেকে বিভিন্ন ধরনের বলের আমরা জানতে পারি। একটা হচ্ছে ঘাত বল, একটা হচ্ছে টান, যাকে ইংলিশে টেনশন বলে, ঘাতকে ইংরেজিতে থ্রাস্ট বলে, ধাক্কা, যাকে ইংরেজিতে পুশ বলে, ঘর্ষণ, যাকে ইংরেজিতে ফ্রিকশন বলে, সংঘাত, কলিশন, আকর্ষণ, অ্যাট্রাকশন, বিকর্ষণ, রিপালশন। এইসব বলগুলো তোমাদের একটু জানা উচিত। ঠিক আছে, একটা বইতে এই সংজ্ঞাগুলো একটু দেখাচ্ছি তোমাকে, দেখে নাও। এটি হচ্ছে ঘাত, এটিকে টেনশন, দেখো সংজ্ঞা লেখা আছে। তারপরে এই যে পুশ মানে ধাক্কা, এই যে ঘর্ষণ, সংঘাত, যে আকর্ষণ,
হচ্ছে বিকর্ষণ। আচ্ছা, এছাড়াও দুটো ইম্পর্টেন্ট বল, একটা হচ্ছে মহাকর্ষীয় বল, আর একটা হচ্ছে মহাকর্ষীয় বল, আর একটা হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় বল। এই সব কটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলো